আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টপিক রয়েছে। ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গ, বর্গমূল, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, নৌকা ও স্রোত, ঐকিক নিয়ম, সময় ও কাজ। এই যে 10টা টপিক রয়েছে, কমপক্ষে আমরা 10টা অঙ্ক করব এই 10টা টপিক থেকে। অর্থাৎ আপনারা যেন প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারেন। আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষা অ্যাপ্লাই করেছেন, সামনে পরীক্ষাগুলো রয়েছে। তো আমি সেই পরীক্ষাগুলোর ইতিপূর্বে যে অঙ্কগুলো এসেছিল সেই পরীক্ষাগুলোতে, সেগুলো আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব, এবং যেগুলো আমি সিরিয়ালে রেখেছি সেগুলো রিসেন্ট টাইমে অনুষ্ঠিত কোনো না কোনো চাকরির পরীক্ষার অঙ্ক। তো চলেন আমরা একেবারে স্পেসিফিক ভাবে সিরিয়াল অনুযায়ী শুরু করি। তো শুরুতেই যেহেতু আমাদের ভগ্নাংশ টপিকটা রয়েছে, তো এই ভগ্নাংশ টপিক থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এখানে সম্ভাব্য 4টা অপশন দেয়া রয়েছে। তো আমি অপশনগুলো একটু লিখছি। প্রথমে আছে 3 ভাগ 4, তারপরে আছে 5 ভাগ 9, এরপরে আছে 7 ভাগ 12, এরপরে রয়েছে 11 ভাগ 18। এই যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে আমরা বের করতে চাই কোনটা সবচেয়ে বড়। তো বড়টা বের করার জন্য আমরা কম্পেয়ার করব দুটো দুটো করে। প্রথমে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য করতে হবে কি, এই কোণাটা গুণ করতে হবে, দেন এই কোণাটা গুণ করতে হবে, করে আমাদেরকে বসাতে হবে 3 নং 27 প্রথমটার নিচে বসালাম, আর 4 5 20 দ্বিতীয়টার নিচে বসালাম। মনে রাখতে হবে এই কোণাটা গুণ করে প্রথম ভগ্নাংশটার নিচেও অথবা উপরে যে কোনো জায়গায় আপনারা বসাতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তাহলে 27 আর 20 এর মধ্যে কোনটা বড়? 27 বড়, আর 20 হচ্ছে ছোট, তাই আমরা এই ভগ্নাংশটাকে কেটে দেব। ঠিক আছে, তো আমি এখান থেকে বোঝার সুবিধার জন্য এই ভগ্নাংশটাকে মুছে দিলাম। ওকে, তো মুছে দিয়ে এবার আমি করব কি, এবার আমি কম্পেয়ার করব এইটা এবং এটা, এই দুটো ভগ্নাংশের মধ্যে। তাহলে কিভাবে কম্পেয়ারটা হবে, সেটা হচ্ছে এই 12 এবং 3 গুণ করব, 3 12 কত? 36। 4 আর 7 গুণ করব, 4 সাথে কত? 28। তাহলে কোনটা বড়? 36 বড়, 28 ছোট, তাই এটাকে আমরা কেটে দিব। এরপর আমি এটাকে এখান থেকে মুছে দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন এটা আর এখন এখানে নেই। এবার কি করব, আমি এটার সাথে কম্পেয়ার করব। তাহলে 18 আর 3 গুণ করলে কত হয়? 4 আর 11 গুণ করলে কত হয়, তাই না? তাহলে 18 আর 3 গুণ করলে 3 18 54, আর 4 আর 11 গুণ করলে 4 11 44। তাহলে কোনটা বড়? 54 বড়, 44 ছোট, তাই এটাকে আমরা কেটে দিব। নির্ণেয় বড় ভগ্নাংশ 3 ভাগ 4, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার ক্যালকুলেশনে যদি কোথাও কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর এই ভগ্নাংশর ছোট বড় আমরা এভাবে যদি নির্ণয় করতে পারি, তাহলে খুব দ্রুত আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। আমাদের 2 নম্বর যে টপিকটা, সেটা ছিল দশমিক ভগ্নাংশ। তো প্রথমে আমরা একটা ভগ্নাংশের অঙ্ক করেছি, 2 নম্বর টপিকে দশমিক ভগ্নাংশের অঙ্ক রয়েছে। দেখেন একেবারে সিরিয়াল অনুযায়ী কিন্তু টপিকগুলো সাজানো রয়েছে। কি বলা আছে অঙ্কটাতে? 0.4 গুণন 0.02 গুণন 0.08। ওকে, 4 2 এবং 8, এখানে এক ঘর পর দশমিকের পর এক ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর। তাহলে আমরা বলতে পারি দশমিকের 0.0 পর 1 2 এর 3 আর 2 5, তাহলে মোট 5টা ঘর হবে। 3 4 5টা ঘর। তাহলে 8 2 আর 4 গুণ করলে কত হয়? 8 2 16, 4 16 64। তাহলে বসাই দিলাম 64, আর বাকি যে 3টা ঘর আছে 0 দিয়ে আমি পূরণ করে দিলাম। তাহলে 0.3064 কোথায় আছে? 0.3064, এই যে গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটার সামনে একটা 0 দেওয়ার দরকার ছিল, আসলে না দিলেও কোনো প্রবলেম নাই। 0.00064 যা 0.00064 তা একই কথা কিন্তু, এই জন্য আমরা গ নম্বর অপশনটাকেই এখান থেকে বেছে নেব। এবার পরেরটাতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা দুটো করে ফেলেছি, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এরপরে কি রয়েছে দেখেন তো দেখি, এখানে রয়েছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। আমরা দেখব যে চাকরির পরীক্ষায় এই সিম্পলিফিকেশন টপিক থেকে কোন অঙ্কটা সবচেয়ে বেশি বার আসে। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 3 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে x মাইনাস থার্ড ব্র্যাকেট, x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মান কত? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, এবং সরলীকরণ থেকে এই অঙ্কটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। তো আমি যদি অঙ্কটা তুলি, তাহলে বলা হচ্ছে x মাইনাস থার্ড ব্র্যাকেট
এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা অঙ্কটা করতে চাই। তো আমরা জানি সরলের ক্ষেত্রে ব এর ভাগু যো বি, এই যে রুলটা আছে যেটাকে আমরা ইংরেজিতে বলি BOD MAS বদমাস রুল, এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হয়। বিতে ব্র্যাকেট, ওতে অব, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাড আর এসতে সাবট্রাকশন। তার মানে বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ। তো যেহেতু এখানে বন্ধনী আছে, তো বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ তো প্রথম বন্ধনী তো এটা, তাই না? তাহলে আমরা সব ঠিক রাখবো, ইকুয়াল দিয়ে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এটার কাজ তো এখানে তো আর যোগ বিয়োগ করা যায় না, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট উঠে চলে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এই আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস ভিতরে কি হবে, এটা আর এটা ক্রস হয়ে যাচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে কি থাকলো, মাইনাস ওয়ান থাকলো। তাহলে আমরা চাইলে এভাবে ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ানটাকে ঠিক রাখতে পারি। আমি ইচ্ছা করি একটা লাইন বাড়ালাম, চাইলে কিন্তু এক লাইনেই করা যেত। ইকুয়াল এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স মাইনাসে মাইনাসে কত, প্লাস, তার সাথে কি ওয়ান অবশ্যই, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এক্স আর এক্স ক্রস হয়ে গেল, আমাদের অ্যান্সার হিসেবে থাকলো কত, মাইনাস ওয়ান। তো নিঃসন্দেহে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমাদের 4 নম্বর যে টপিকটা ছিল সেটা ছিল বর্গ এবং বর্গমূল। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 4 নম্বর অঙ্কটা কিন্তু বর্গ এবং বর্গমূল রিলেটেডই একটা অঙ্ক। তো আমরা যদি অঙ্কটা একটু পড়ি, দেখেন কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে। তাহলে যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে x। আমরা কিন্তু ধরে নিলাম যে ধরি সংখ্যাটি x। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। আমরা লিখব প্রশ্ন মতে, তাহলে কি হবে, যেহেতু বলেছে কোন সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে আমি ধরলাম x এর বর্গমূলের সাথে 10 যোগ করলে, তো 10 যোগ করলে যোগফল, তার মানে ফলাফলটা 4 এর বর্গ হবে। 4 এর বর্গ মানে কি, 4 এর উপরে আমি স্কোয়ার করে দিব, এটা হচ্ছে 4 এর বর্গ। তাহলে বা রুট এক্স ইকুয়াল 4 4 16, এই 10 ওইদিকে গেলে মাইনাস 10 হয়ে যাচ্ছে। তাহলে বা কি হবে, রুট এক্স ইকুয়াল 16 থেকে 10 গেলে 6 থাকে। উভয় দিকে আমরা বর্গ করে ফেলবো। তো উভয় দিকে বর্গ আমরা কেন করব, আমরা স্কোয়ার আর রুটটাকে কাটার জন্য এই কাজটা করলাম, স্কোয়ার রুট কাটা। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু আমরা পাবো 6 6 কত, 36। তাহলে যেহেতু আমি সংখ্যাটিকে এক্স ধরেছি, এক্স এর মান যেহেতু 36 এসেছে, যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক। এবারে 5 নম্বর যে টপিকটা রয়েছে, দেখেন আমরা কিন্তু 1 2 3 4টা করে ফেলেছি। 5 নম্বর গড় সংক্রান্ত যে টপিকটা রয়েছে, এই টপিক থেকে এবারে আমরা একটা অঙ্ক করব। তো এরপরেই আমি মানে টপিকগুলো করানোর পরে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। অবশ্যই একটু ভালোভাবে শিখে রাখবেন, প্রত্যেকটা টপিক থেকেই আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা দেখেন বলা হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা এই অঙ্কটা চাইলে শর্টকাট মেথডেও করতে পারি, চাইলে আমরা ডিটেলস মেথডেও করতে পারি। তো যেহেতু আমরা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথডটা আগে প্রিফার করব। তো দেখেন 1 থেকে 49 পর্যন্ত যেহেতু সংখ্যাগুলো ক্রমিক, তো সেক্ষেত্রে গড় বের করা খুবই ইজি। আমরা বের করতে পারি গড় ইকুয়াল আমাদের শেষ সংখ্যাটা যোগ প্রথম সংখ্যাটা ভাগ হচ্ছে 2, তাহলে মুহূর্তের মধ্যেই গড় বের হয়ে আসবে। 49 আর 1 কত, 50। 50কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 25 দুগুণ 50, 25 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে পারছেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। কিন্তু যদি আমরা ডিটেইলস মেথডে এই অঙ্কটা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখতে হবে। গড় নির্ণয়ের সূত্র কি, উপরে হচ্ছে সমষ্টি, তার নিচে হচ্ছে সংখ্যা। তো এখানে সংখ্যা কয়টা, 1 থেকে 49 পর্যন্ত মোট সংখ্যা আছে 49টা। আর সমষ্টি কি, সমষ্টি হচ্ছে অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 49, এগুলোর টোটাল যোগফল কত সেটা আগে বের করে দেন আমাদের উপরে বসাতে হবে।
তো 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এই সূত্রটা হচ্ছে প্রয়োগ করে দিতে হবে। এটা কিন্তু সমষ্টি বের করার সূত্র। তাহলে এখানে n এর মান হচ্ছে 49, তাহলে দিলাম আমরা 49, 49 আর 1 কত 50 ভাগ হচ্ছে 2, তাহলে 2 দ্বারা যদি আমি কাটি 25 দুগুণ 50, তাহলে 49 আর 25 গুণ অবস্থায় থাকবে। তাহলে এটা আমরা বলতে পারি 49 গুণন 25 এসেছে আমার 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার সমষ্টি। এটা যদি আমি সরাসরি উপরে বসাই দেই, দেখেন 49 ইন্টু 25 বসাই দিলাম, এটা ক্রস থাকলো কত 25। এটা হচ্ছে ডিটেইলস মেথডে, অর্থাৎ গড়ের সূত্র প্রয়োগ এবং সমষ্টির সূত্র প্রয়োগ করে অঙ্ক করা। তার চেয়ে মানে আমি একটু আগে যেটা শেখালাম সেটা খুব সহজ নয় কি? অবশ্যই সহজ। কারণ কি? কারণ হচ্ছে আমরা 49 আর 1 50 ভাগ 2 25 মুহূর্তের মধ্যেই, মানে 5-7 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা দেখা মাত্রই আমরা উত্তরটা বলে দিতে পারি। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। আমাদের এবারের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত, যেটাকে আমরা বলি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো অনুপাত সমানুপাতের বেশ কিছু অঙ্ক রয়েছে। তো কমপক্ষে একটা অঙ্ক আমরা করব যেটা বারবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো দেখেন, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? সম্ভাব্য 4টা অপশন দেয়া রয়েছে, 70, 80, 90 এবং 98। তো এই ধাঁচের অঙ্ক আমরা শর্টকাট মেথডেও করতে পারি, আবার ডিটেলস মেথডেও করতে পারি। তো আমি শর্টকাট মেথডটা একটু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। সেটা হলো, দেখেন 10 সেকেন্ডের মধ্যে আমি উত্তর বের করব। মোট মিশ্রণ 60, এর মধ্যে হচ্ছে কেরোসিন এবং পেট্রোল আছে 7:3, আর ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। তার মানে এটা রিভার্স হয়ে গিয়েছে, 7:3 3:7। এরকম ক্ষেত্রে করব কি, দেখেন আমি অঙ্কটা শুরু করছি। 60 লিটার, 60 দিব, একে অনুপাতের ছোট সংখ্যা কত 3 দ্বারা ভাগ করব, আর গুণন অনুপাতের পার্থক্য কত 4, 4 দ্বারা গুণ করব। তাহলে 3 20 60 20, 4 20 80। তো দেখেন 10-12 সেকেন্ডের মধ্যেই কিন্তু উত্তর বের হয়ে গিয়েছে কত 80। তো কিভাবে করলাম একটু বুঝাই দেই, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে যে মোট মিশ্রণটা সবসময় উপরে থাকবে, মোট মিশ্রণ উপরে, আর নিচে থাকবে অনুপাতের ছোট যে সংখ্যাটা আছে সেটা, অনুপাতের ছোট সংখ্যা গুণন হবে অনুপাতের পার্থক্য দ্বারা। ঠিক আছে? এই জাস্ট এই রুলটা আপনারা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। তো মোট মিশ্রণ কত 60 লিটার, দিয়ে দিলাম 60। অনুপাতের মানে এই যে দুটো অনুপাত আছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা 3, দিয়ে দিলাম 3। গুণন অনুপাতের পার্থক্য মানে 7 থেকে 3 বিয়োগ করলে কত 4, আবার 7 থেকে বা 3 থেকে 7 বিয়োগ করলেও 4, মানে পজিটিভ পার্থক্য আমরা 4 বসাই দিলাম। তাহলে কাটাকাটি করব, 3 20 60 আর 4 আর 20 গুণ করলে 4 20 80। তার মানে খ নম্বরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তবে এটা তখনই আমরা প্রয়োগ করব এই সূত্রটা, সেটা হচ্ছে যখন অনুপাতটা রিভার্স হবে, অর্থাৎ এই যে 7:3 এখানে 3:7, অথবা এরকম হবে 4:1, পরেরটা হবে 1:4। এরকম ক্ষেত্রেই কেবল আমরা এটা করব। কিন্তু যদি এটা রিভার্স না হয় সেক্ষেত্রে আমরা ডিটেইলস মেথডেই সমাধান করব। আমরা ক্লাস 7-8-এ মানে ক্লাস 7-এ অনুপাত সমানুপাত চ্যাপ্টারে যেভাবে করেছি, অনুপাত দেওয়া আছে, অনুপাতের যোগফল বের করেছি, দেন হচ্ছে কতটুকু কেরোসিন কতটুকু পেট্রোল আছে সেটা বের করেছি, তারপরে ওই মিশ্রণে কত লিটার পেট্রোল, তো ধরি x লিটার পেট্রোল মেশাবো, এভাবে ইকুয়েশন বিল্ড আপ করে আমরা কিন্তু তখন সমাধান করব। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন এবারে আমরা পরের টপিকে চলে যাই। এবারে 7 নম্বর টপিকটা দেখেন, বলা হচ্ছে মিশ্রণ, যেটার ইংরেজি হচ্ছে মিক্সার। তো এই মিশ্রণ থেকেও আমাদের হচ্ছে অঙ্ক আসে চাকরির পরীক্ষায়। তো আমরা দেখি কোন অঙ্কটা আমরা হচ্ছে করব মিশ্রণ থেকে। 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। বি মিশ্রণে কতটুকু আছে? তো মোট মিশ্রণ আমরা বলবো কিভাবে? আমরা বলবো মোট মিশ্রণ হচ্ছে 72 কেজি। এখানে এ কতটুকু আছে? আমাদের এ আছে 17 ভাগ। তাহলে আমরা বলতে পারি এ আছে 17, বি আছে কতটুকু? বি আছে 3, তাহলে বি আছে 3 বললাম। আর সি কতটুকু আছে? সি আছে 4, তাহলে সি আছে 4।
তো যেহেতু আমাদের এই অঙ্কটা অনুপাতের আদলে রয়েছে, তাহলে আমরা বলবো a অনুপাত b অনুপাত c ইকুয়াল 17:3:4। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে করলাম। বলা হচ্ছে b কতটুকু আছে, তো b বের করার জন্য আমরা অনুপাতের যোগফলটা বের করব। তো অনুপাতের যোগফল কত? 17 আর 3 20 আর 4 24, 24 দিলাম। এবার b কতটুকু আছে, তাহলে আমরা বলতে পারি b এর পরিমাণ আছে, মোট মিশ্রণ হচ্ছে 72, এর যোগফল 24 আর b হচ্ছে 3 এখানে, তাই না? এই যে b এর মান হচ্ছে 3, এই জন্য আমরা এই 3 বসাই দিব উপরে। তাহলে কত হবে? 3 24 72, 3 আর 3 গুণ করলে 3 3 9 কেজি। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন b আছে 9 কেজি। জাস্ট এভাবেই আপনাকে বুঝে বুঝে অঙ্কটা কিন্তু সমাধান করতে হবে। এবারে নৌকা এবং স্রোতের 8 নম্বর যে টপিকটা রয়েছে, অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিম যে টপিক রয়েছে, এই টপিকের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব। দেখেন, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই আপনারা একটু প্রবলেম ফেস করেন, অনেকেই করতে পারেন না। তো দেখেন, আমি অঙ্কটা ভালোভাবে করে দিব, তো একটু মনোযোগ দিতে হবে আপনাদেরকে, নচেত কিন্তু বুঝতে পারবেন না। যেহেতু বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক লাইন এবং প্রথম কন্ডিশন। পরের লাইনে বলা হচ্ছে 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে কি বের করতে বলেছে? দিন। তো ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটা আমরা শুরুতে মার্ক করি, তো দিন বের করতে বলেছে। আর একটা জিনিস বলি, ঐকিক নিয়মে যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে গুণ সম্পর্ক, যদি কম বোঝায় তাহলে ভাগ সম্পর্ক। এটা কিন্তু শুরুতেই মনে রাখতে হবে, ঠিক আছে? তো আসেন আমরা অঙ্কটা তুলি। তো যেহেতু বলা হচ্ছে 5 দিন পর, তাহলে বলেন তো দিন বাকি আছে আর কত? আমরা শর্টকাট মেথডে কিন্তু করার চেষ্টা করব। তাহলে দিন বাকি আছে, যেহেতু 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে 5 কেটে দিলাম, তাহলে 30 দিনের মধ্যে 5 দিন চলে গিয়েছে, আর বাকি আছে 25 দিন, তাই না? তাহলে 40 জনের এখন আর 25 দিনের খাবার বাকি আছে। এবার আসেন, বলা হচ্ছে আরো 10 জন ছাত্র এসেছে, তাহলে আগে তো 40 জন ছিল, এখন মোট ছাত্র কতজন? তাহলে 40 আর 10 50 জন। তাহলে আমরা নতুন ভাবে অঙ্কটা পড়ি। কোন ছাত্রাবাসে এখন 40 জন ছাত্রের 25 দিনের খাবার আছে, তাহলে বলা হচ্ছে যদি 50 জন ছাত্র হয় তাহলে তাদের কতদিন চলবে, তাই না? বিষয়টা কিন্তু এবারে এরকম। তাহলে এবার আমরা লাইনটাকে সাজায় লিখবো। তাহলে 40 জনের খাবার আছে 25 দিনের, কেননা দিন বের করতে বলেছে, দিনটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা এভাবে লিখবো 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, তাই না? তাহলে একজনের কম দিনের আছে নাকি বেশি? তাহলে একজনের তো বেশি দিনের থাকবে, তাহলে বেশি মানেই গুণ। তাহলে 25 আর 40 আমরা গুণ করে দিব। ওকে, এবার এটা লাইন বাদ। একজনের খাবার আছে এত দিনের, তাহলে এবার 50 জনের খাবার আছে কম দিনের নাকি বেশি দিনের? তাহলে অবশ্যই কম দিনের, যেহেতু 50 জন, একের প্রেক্ষিতে তো এখন কম দিনের খাবার আছে, তাই না? তাহলে 25 আর 40 উপরে গুণ অবস্থায় থাকবে, আর তার নিচে 50 চলে আসবে। 25 দুগুণ 50, 2 দ্বারা 40 কে কাটলে 20 দুগুণ 40, আমরা বলতে পারি 20 দিনের, মানে 20 দিন চলবে তাদের আর ওই খাবার। তো কোথায় রয়েছে অপশনটা? খ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন ছিল, আমরা যতটা সম্ভব সহজেই করানোর চেষ্টা করেছি। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কাছে চাকরির গণিত একেবারে ধরে ধরে যদি শিখতে চান, তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। 4 মাস মেয়াদি আমি একটা কোর্স করাই, শর্টকাট এবং ডিটেলস দুটোই শেখানো হয় প্রত্যেকটা অঙ্কের। আর কোর্স ফি হচ্ছে টোটাল 1020 টাকা, যেটা আপনাকে শুরুতেই দিয়ে দিতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে পিডিএফ শিট দিব, মোট 33টা পিডিএফ শিট পাবেন চ্যাপ্টার ওয়াইজ, যেগুলোতে মিনিমাম সব মিলিয়ে 1000-এর মতো অঙ্ক রয়েছে। তো আশা করা যায় যে এই 1000 অঙ্ক করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা অনায়াসেই 75 থেকে 80 বা 90% পর্যন্ত কমন পেয়ে যেতে পারেন। তো এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি। দেখেন, 9 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম, এবং নৌকা ও স্রোত 8 নম্বরে ছিল। তো যাই হোক, একটু কম বেশি হয়েছে, আপনারা একটু বুঝে নেবেন।
তো নৌকা স্রোতটাই আমি করে দিচ্ছি, যেহেতু মানে একটু কম বেশি হয়েছে, মানে সিরিয়ালটা একটু কম বেশি হয়েছে, অঙ্কগুলো ঠিকই আছে। বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার, নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে। তো আমি ধরলাম যাওয়ার সময় নৌকাটা বা লঞ্চটা অনুকূলে গিয়েছে, ওই রাস্তাটাই ফেরত আসার সময় সে প্রতিকূলে ফেরত এসেছে। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অনুকূল আর প্রতিকূল এই বিষয়টা আসলে কি। তাও আমি একটু লিখে দিচ্ছি, এটা যাওয়ার সময় অনুকূলে গিয়েছে আর ফেরত আসার সময় প্রতিকূলে ফেরত এসেছে লঞ্চটা। তাহলে মোট কতটুকু রাস্তা? 40 কিলোমিটার। তাহলে যাওয়ার সময়ও 40 কিলোমিটার, ফেরত আসার সময়ও কিন্তু 40 কিলোমিটার রাস্তায় সে ফেরত এসেছে। এটা কিলোমিটার আমি দিয়ে দিচ্ছি। এখন আসেন অঙ্কটাতে কি বলা হচ্ছে, লঞ্চের গতিবেগ। তাহলে আমরা লিখলাম লঞ্চ, তার সাথে কি আছে? স্রোতের গতিবেগ, তাহলে লিখলাম আমরা স্রোত। তো স্রোতটা একবার পজিটিভ স্রোত, এই স্রোতটাই একবার নেগেটিভ স্রোত। যখন নৌকাটা অনুকূলে যায় তখন লঞ্চটাকে কিন্তু স্রোতটা হেল্প করে, তখন অনুকূলে কার্যকরী গতিবেগ। আর যখন লঞ্চটা স্রোতের বিপরীতে যায় তখন কিন্তু স্রোতটা বাধা প্রদান করে, তখন কিন্তু নৌকাটা প্রতিকূলে যায়, তাহলে এটা হলো প্রতিকূলে কার্যকরী গতিবেগ। তো আমরা যদি এই লঞ্চের গতিবেগ, স্রোতের গতিবেগ, অনুকূলে গতিবেগ, স্রোতের গতিবেগ, প্রতিকূলে গতিবেগ এগুলো বের করতে পারি, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সহজ। তো দেখেন আমি লিখছি লঞ্চ এর গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমি লিখলাম 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো যাই হোক এই কালারটা একটু কম বোঝা যাচ্ছে, তো আমি এটা মুছে দিয়ে লাল কালারে ব্যবহার করছি। তাহলে আমরা বলতে পারি 15 কিলোমিটার প্রতি ঘন্টা। কার গতিবেগ? লঞ্চের। আর স্রোতের গতিবেগ কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এটা 5 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার মানে প্রতি ঘন্টা, এটাও তাহলে 5 কিলোমিটার পার আওয়ার বলতে পারি। তাহলে বলেন তো দেখি, লঞ্চটাকে যখন স্রোতটা হেল্প করে মানে পজিটিভ ভাবে কাজ করে, তখন 15 আর 5 20 কিলোমিটার অনুকূলে কার্যকরী গতিবেগ হয় কিনা? অবশ্যই। আর এটাকে যখন বাধা প্রদান করে তাহলে মাইনাস হবে, 15 থেকে 5 মাইনাস করলে 10 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে আমরা বলতে পারলাম যে প্রতিকূলে প্রতি ঘন্টায় লঞ্চটা যায় 10 কিলোমিটার আর অনুকূলে প্রতি ঘন্টায় লঞ্চটা যায় 20 কিলোমিটার। তাহলে টোটাল কতটুকু সময় লাগবে সেটাই তো আমাদের কাছে জানতে চাচ্ছে, যে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে, তার মানে অনুকূলে গিয়ে প্রতিকূলে ফেরত আসতে টোটাল কত সময় লাগবে। তাহলে যাওয়ার সময় লেগেছে 40 কিলোমিটার রাস্তা, প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় সে যথাস্থানে চলে গিয়েছে। এবার ফেরত আসার সময় প্রতি ঘন্টায় গতিবেগ 40 কিলোমিটার, সরি প্রতি ঘন্টায় গতিবেগ 10 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার রাস্তা, 4 10 40, তাহলে 4 ঘন্টা সময় লাগবে। 4 আর 2 তাহলে মোট 6 ঘন্টা সময় লাগবে গিয়ে ফেরত আসতে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা মোটামুটি কিন্তু এই টপিকগুলোর আলোচনা প্রায় শেষ করে ফেলেছি। আর হয়তো মানে একটা টপিক আছে, ও সময় ও কাজ সংক্রান্ত হচ্ছে অঙ্ক, আমরা একটা করব সবশেষে। তো দেখি কোন অঙ্ক রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রহিম, করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? সুন্দর কিন্তু অঙ্কটা। তো এই ধাঁচের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, তো একটু মনোযোগ দেন। যেহেতু বলা হচ্ছে যে তারা তিনজনে একত্রে, তার মানে একসাথে যদি করে তাহলে কাজটি কয় দিনে শেষ হবে? অবশ্যই খুবই কম দিন সময় লাগবে, তাই না? রহিম করে 15 দিনে, করিম করে 6 দিনে, গাজী করে 10 দিনে। তাহলে বলেন তো দেখি একদিনে তারা এই কাজটার কতটুকু অংশ করবে? রহিম তাহলে একদিনে করবে 15 ভাগের 1 ভাগ, মানে 15-র 1 অংশ। তাহলে করিম করবে 6-এর 1 অংশ আর গাজী করবে 10-এর 1 অংশ। যেহেতু তারা 10 দিন, 6 দিন এবং 15 দিনে কাজটা করতে পারে, যদি সিঙ্গেল মানে একাই যদি করে, তাহলে একত্রে যেহেতু করবে তার মানে অবশ্যই সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি 10, 10, 6 আর 15 লসাগু কত? তাহলে 6, 10 আর 15 লসাগু আমরা বের করব। তাহলে 2 দ্বারা যদি দেই 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 15, 15ই থাকলো। 3 দ্বারা দিলে 3 একে 3, 5 5ই থাকলো, 3 5 15। আবার যদি 5 দ্বারা দেই 5 একে 5, 5 একে 5, তাহলে 3 5 15, 15 দুগুণ 30। তাহলে 30 হচ্ছে লসাগু। 15 দ্বারা 30 কে ভাগ করলে 2, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 একে 2, প্লাস 6 দ্বারা 30 কে ভাগ করলে 5, 5 দ্বারা 1 কে গুণ করলে 5 একে 5,
প্লাস 10 দ্বারা 30কে ভাগ করলে 3, 3 দ্বারা 1কে গুণ করলে 3 1 3, তাহলে কত হচ্ছে 5 3 8 2 10, তাহলে উপরে 10, তার নিচে হচ্ছে 30, 0 0 ক্রস, তাহলে 1/3 থাকলো। তাহলে আমরা যেহেতু প্রত্যেকটা অপশনকে উল্টিয়েছি, এগুলো কিন্তু উল্টো দিকে ছিল না, আমরা প্রয়োজনে উল্টিয়েছি। তো সেক্ষেত্রে আবারও যদি আমরা পুনরায় এটাকে উল্টে দেই, তাহলে 3 যাবে উপরে, 1 আসবে নিচে, তার মানে শুধু 3 দিন। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন ক নম্বর অপশনটা রাইট। তো এটা কিন্তু আমরা শর্টকাট মেথডে করলাম। ডিটেলসে যদি আমি সাজিয়ে করতাম, তাহলে আমি বলতাম যে এত অংশ করে এত দিনে, তাহলে সম্পূর্ণ অংশ করবে কত দিনে, তখন কিন্তু এই ভগ্নাংশটা মানে এই ফ্র্যাকশনটা সুন্দরভাবে উল্টে গিয়ে 3 দিনই অ্যান্সার বের হতো। তো যাই হোক, এমসিকিউ টাইপের অঙ্কে তো এত সময় নেই, তাই না? এই জন্য আমি কিন্তু জাস্ট এভাবে সলিউশন করলাম। তো এবার আসেন, যেহেতু 10টা টপিক থেকে 10টা অঙ্ক আমি করেছি, এবার বেশ কিছু অঙ্ক রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসতেছে, আমি এক এক করে দেখে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, দেখি করতে পারেন কিনা। এবার আপনাদের পালা। নিশ্চয়ই 443 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কম্পাউন্ডার পদে 2022-এ আসা একটা অঙ্ক। তো অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন। এটা ভগ্নাংশ টাইপের একটা অঙ্ক। বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর? 11, 6/11, 3/5, 5/8, 4/7। তো আমি প্রথমেই কিন্তু এই নিয়মটা শিখিয়েছি। অবশ্যই অঙ্কটা সলিউশন করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে 443 নম্বর অঙ্কের উত্তর ক, খ, গ, ঘ কোনটা হবে। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা দশমিক ভগ্নাংশের একটা অঙ্ক এবং 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে কিন্তু এই অঙ্কটা এসেছে। খেয়াল করে দেখেন, 0.03, 0.006, 0.007। তো এই ধাঁচের একটা অঙ্ক আমি আপনাদেরকে করিয়েছি। অবশ্যই এই 2 নম্বর অঙ্কের উত্তর কত হবে? ক, খ, গ, ঘ 4টা অপশন রয়েছে, আপনারা অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। তো অবশ্যই এটাও আপনাদের HW দেওয়া হবে, এটাও করবেন, করার পরে অ্যান্সারটা বের করবেন, বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এটা দেখেন অনুপাত সমানুপাতের একটা অঙ্ক এবং 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এই অঙ্কটা এসেছে। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে। তো আমি ঠিক যে নিয়মে করিয়েছি আপনাদের অঙ্কগুলো ঠিক ওরকমই কিন্তু দিচ্ছে, একটুও কিন্তু ব্যতিক্রম দিচ্ছে না। আপনারা যদি শিখে থাকেন তাহলে অবশ্যই অঙ্কগুলো করতে পারবেন। এটাও আমি HW দিচ্ছি এবং প্রত্যেকটা অঙ্কই আপনারা খাতা কলমে করবেন এবং তুলে রাখার চেষ্টা করবেন, আর পারলে প্রত্যেকটাই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। এবারে এই অঙ্কটা দেখেন, ঐকিক নিয়মের এই অঙ্কটা আমি আপনাদেরকে HW দিব। একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাদবাকি কাজ কত দিনে শেষ হবে? একটু কঠিন রয়েছে, তবে আপনি আমার করা অঙ্কটা যদি ঠিকঠাকভাবে বুঝতে পারেন, তাহলে এই অঙ্কটাও আপনার জন্য করা কিন্তু খুব একটা কঠিন হবে না। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর যেটা বললাম যে যদি প্রয়োজন মনে করেন, তো আমার কাছে আপনারা চাকরির গণিত শিখতে পারেন। আমি আবারও নম্বরটা দিয়ে দিচ্ছি, 01642702760। অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।